সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ বিষয়ক এসএটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান ভূমিকম্পের প্রস্তুতি এবং সতর্কতা। আপনাদের সাথে আছি আমি মারজান শমী এবং স্টুডিওতে আমার সাথে রয়েছেন দুজন বিশেষ অতিথি। ডান দিক থেকে আমার সাথে উপস্থিত আছেন মোহাম্মদ মহসিন, মাননীয় সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তার সাথে আমাদের মাঝে ও স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল, মাননীয় উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, কেমন আছেন আপনারা? ভালো আছি স্যার, প্রথম প্রশ্নটা আসলে আপনার কাছেই করতে চাই যে সাম্প্রতিক সময়ে আমাদের দেশের ভূমিকম্প নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন। তো এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো বা ভয়ভীতি কমানোর ক্ষেত্রে আপনার মন্ত্রণালয় থেকে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে? ধন্যবাদ আপনাকে এবং যারা অনুষ্ঠানটি দেখছেন। বাংলাদেশ এর বিশেষ করে একটা অঞ্চল তো খুবই ভূমিকম্প প্রবণ। সেই ভূমিকম্প প্রবণ বলেই এবং অতীতের ইতিহাসও আছে, প্রায় 100 বছর আগে, 120 বছর আগে খুব বড় ধরনের ভূমিকম্প হয়ে গেছে। এবং সর্বশেষ যদি আমরা বলি, আমাদের পার্শ্ববর্তী দেশ এই নেপালে যে ভূমিকম্পটা হয়ে গেল 2015 সালে, এটা কিন্তু আমাদের জন্য ওয়েক আপ কল, অর্থাৎ আমাদেরকে জাগিয়ে দিল। তারপরেও আমরা কয়েক মাস আগে সিলেটে যদি আমরা লক্ষ্য করি, বেশ কয়েকবার 3-4 দিনের মধ্যে প্রায় 7 বার কিন্তু হয়েছে, যদিও মাত্রাটা কম ছিল। সবগুলো মিলিয়ে সরকার তো ব্যাপারে খুবই সচেতন। যে কাজগুলো ইতিমধ্যে সরকার থেকে অথবা এই মন্ত্রণালয় থেকে করা হয়েছে, সেগুলো হলো প্রথম হলো মানুষের মধ্যে মানুষকে সচেতন করতে হবে যে এই ধরনের একটি দুর্যোগ যার কোনো আগাম সতর্কবার্তা নেই এবং ঘটে গেলে কিন্তু অনেক বড় রকমের ক্ষতি হতে পারে। কেমন ক্ষতি হতে পারে সেটা মাত্রার উপর ডিপেন্ড করে, নির্ভর করে যে কত মাত্রায় ভূমিকম্প হয়। আমাদের অনেকগুলো স্টাডি এখানে করা হয়েছে। একটা হলো যে ঘটনাটা ঘটে যাওয়ার পরে উদ্ধার করা। উদ্ধার করতে গেলে আমাদের ভালো টিম তৈরি করতে হবে এবং সেই পাশাপাশি ইকুইপমেন্টগুলো কিনতে হবে। এটা হলো সেকেন্ডারি। প্রাইমারি হলো মানুষকে সচেতন করতে হবে। মানুষকে সচেতন করার লক্ষ্যে আমাদের একেবারে ক্লাস 3-4 থেকে এসএসসি পর্যন্ত খুব স্বল্প পরিসরে দুর্যোগের উপর কিছু পাঠ্যপুস্তকে পড়াশোনা আছে। এটা করলে অনেকটাই সচেতন হয়। তাছাড়া যেটা হয়েছে, টোটাল কনস্ট্রাকশনের মধ্যে প্রাইভেট সেক্টর কিন্তু একটা বড় একটি অংশ। আপনি খেয়াল করেন, আমি একটা উদাহরণ দিচ্ছি যে এখানে যে সচেতনতার ক্ষেত্রে আমাদের একটি সাফল্যতা আছে। যে কোনো রডের যদি কোনো অ্যাড দেখেন, তাহলে কিন্তু তারা বলে যে ভূমিকম্প সহনীয়। তার মানে এই কথাটা না বললে একজন কাস্টমার কিন্তু এখন আর কোনো রড কিনতে চান না। এটা কিন্তু প্রমাণ করে যে আমাদের চেষ্টা যথেষ্ট এবং সচেতন করার ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি যে কথা আমি বলছিলাম যে যদি ঘটেই যায়, তাহলে উদ্ধার কার্যের জন্য আমাদের তৈরি করতে হবে স্বেচ্ছাসেবক। সেটা আমরা করছি। ইতিমধ্যে আমরা বেশ সংখ্যক স্বেচ্ছাসেবক আমরাকে প্রশিক্ষণ দিয়েছি এবং যন্ত্রপাতি কেনার জন্য যে কথাটা আমি বলে আপাতত আমি বলতে চাচ্ছি, এই করোনাকালীন সময়ে 2300 কোটি টাকার উদ্ধার যন্ত্রপাতি কেনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রকল্প অ্যাপ্রুভ করেছেন। আমরা প্রকল্পটি দিয়ে বিভিন্ন উদ্ধার যন্ত্রপাতি কেনা শুরু করেছে। বাহ, চমৎকার। তার মানে মন্ত্রণালয় একদমই সরব। এখন একটু আমি মাননীয় উপাচার্য স্যার আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আমরা জানি ভূমিকম্প হলেই আমরা খোলা জায়গায় চলে যাব, এরকম আমাদের আমি বই পুস্তকে পড়েছি, সবাই জানে। কিন্তু এখন মফস্বল অঞ্চল কিংবা এই শহর কেন্দ্রিক যে অঞ্চলগুলো আছে, সেখানে যেভাবে বহুতল ভবন সৃষ্টি হচ্ছে, খোলা জায়গা তো আসলে ওইভাবে করে থাকছে না। সেক্ষেত্রে যদি ভূমিকম্প হয়, তখন কি প্রস্তুতি নেওয়া যেতে পারে? কারণ খোলা জায়গা তো যাওয়ার জায়গা কমে যাচ্ছে। ধন্যবাদ। এখন আমি শুধু ঢাকা শহরের উদাহরণ দেই। ঢাকা শহরে আমাদের এই গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুসরণ করে 13টির মতো খোলা জায়গা আছে, যেখানে প্রতিটি খোলা জায়গায় অ্যারাউন্ড আমাদের প্রতিটি জায়গায় অ্যারাউন্ড 5000 পরিবারকে স্থান দেওয়া যাবে। এটা হলো একটি স্ট্যান্ডার্ড। আমরা একটি স্টাডি থেকে দেখেছি, যেটি সচিব মহোদয় কিছুক্ষণ আগে বা আপনিও বলেছেন, যে ঢাকার আশেপাশে ভূমিকম্প হওয়ার মতো উৎসস্থল নেই। ঢাকা থেকে প্রায় 60-70 কিলোমিটার দূরে মধুপুর অঞ্চলে একটি ফাটল রেখা আছে, সেটাকেও আমরা সক্রিয় ফাটল রেখা বলছি না। তারপরেও সেখানে
85 সালে বড় ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পে এই অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়। ওই ভূমিকম্পটির যদি পুনরাবৃত্তি হয়, যেটাকে আমরা রিঅকারেন্স অফ দ্য আর্থকুয়েক বলি, তাহলে ঢাকায় প্রায় 9.5 লক্ষ পরিবার তাৎক্ষণিকভাবে গৃহহীন হয়ে যাবে। পরিবারের সাইজ যদি আমরা 4 জন কিংবা 5 জন ধরি, তাহলে ইটস হিউজ ইন টার্মস অফ দ্য পপুলেশন। এখন আমি যেটা বলছি যে ওপেন স্পেস, যে 13টি ওপেন স্পেস আছে, ওপেন স্পেসগুলোকে যদি 2 মাস রাখা হয়, 3 মাস রাখা হয় ওপেন স্পেস কোনো মানুষকে, তাহলে পরে এরকম 13টি জায়গা আছে। আর ছোটো ছোটো অনেকগুলো ওপেন স্পেস আছে। যে কথাটি আপনি বলছিলেন, এই ওপেন স্পেসগুলো কোনোটি আবার প্রস্তুত না। ভূমিকম্প হলে পরে ওপেন স্পেসে যে তাঁবু টাঙ্গিয়ে মানুষকে রাখা হবে, আমি যতদূর জানি মন্ত্রণালয় থেকে তাঁবু কিনার বা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের জন্য তাঁবু টানার ব্যবস্থা করা হয়েছে, কেনা হয়েছে। এখন এই তাঁবুগুলো যদি কোনো একটা ওপেন স্পেসে যদি রাখতে হয়, তাহলে এর যে ওপেন স্পেসগুলোর পরিমাপ করা হয়েছে কিনা এটা সচিব মহোদয় বলতে পারবেন। আমি যতদূর জানি এরকম কোনো স্টাডি হয় নাই যে কোন ওপেন স্পেসে কতটি তাঁবু রাখা যাবে, কোন জায়গায় সেখানে টয়লেটটি হবে, কোন জায়গায় অন্য অন্য মানুষের যে থাকার বসবাসের জন্য কোন জায়গায় অন্য অন্য লাইফলাইন সিস্টেমের অন্য অন্য বিষয়গুলোকে রাখা যাবে, এরকম কোনো ধরনের স্টাডি হয় নাই। সম্প্রতিকালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক, আমরা কিছু কাজ করছি ওপেন স্পেসগুলোকে নিয়ে, পার্টিকুলারলি প্রিপোজিশনিং অফ দ্য লাইফলাইন সিস্টেম ইন দ্য ওপেন স্পেস, এগুলোকে নিয়ে। সচিব মহোদয় এখানে আছেন। ওপেন স্পেসের স্টাডি একদমই নাই বললে চলে আমাদের এখানে, পার্টিকুলারলি উইথ রেসপেক্ট টু দ্য আর্থকুয়েক, এই ধরনের শেল্টার দেওয়ার জন্য আমাদের স্বল্পতা আছে। কম যেগুলি আছে, অ্যাটলিস্ট 13টি ওপেন স্পেস ঢাকা শহরের মধ্যে গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুসরণ করে আমরা 13টি ওপেন স্পেস করার আমাদের এখানে সুযোগ আছে। এই ওপেন স্পেসগুলোকে দেখা, এগুলোকে কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি, প্রথমে এগুলি যেন দখল না হয়, দ্বিতীয়ত ওপেন স্পেসগুলোকে কীভাবে দুর্যোগের অব্যবহিত পরেই যেন আমরা এগুলোকে ব্যবহার করতে পারি, এই বিষয়টিকে নিশ্চিত করা। এর বাহিরে ঢাকার আশেপাশে কোথায় কোথায় ওপেন স্পেস আছে সেগুলিকেও চিহ্নিত করে রাখা, এবং চিহ্নিত করার পাশাপাশি ওপেন স্পেস যেন ব্যবহার উপযোগী হয়, সে ওপেন স্পেসে অন্য অন্য যেই স্ট্যান্ডার্ড যে ধরনের স্থাপনাগুলো ওপেন স্পেসে থাকা দরকার সেগুলো যেন থাকে। এইভাবে ওপেন স্পেসকে প্রস্তুত করা গেলে পরে দুর্যোগ হলে পরে আমরা মানুষকে শেল্টার দিতে পারবো তাৎক্ষণিকভাবে। তবে কোনো ওপেন স্পেস এখনো প্রস্তুত নয়। জি, ধন্যবাদ স্যার আপনাকে। এবারে আমি মাননীয় সচিব মহোদয় আপনার কাছে একটু জানতে চাইবো যে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী দেখা যাচ্ছে 7 থেকে 7.5 মাত্রার ভূমিকম্প আল্লাহ না করুক যদি হয়, শুধুমাত্র জনবহুল আমাদের এই ঢাকা শহরেই প্রায় 7 কোটি টন স্তূপ হয়ে যাবে, কংক্রিটের স্তূপ হয়ে যাবে। তো যদি এরকম হয় কোনো সময়, তখন আপনাদের কি প্রস্তুতি থাকবে, মানে এই কংক্রিটগুলোকে সরানোর জন্য বা এই স্তূপগুলোকে নিরসন করার জন্য? আমি একটু অল্প পরিসরে বলে আসি, যেটা আমাদের মাননীয় প্রভাইস চ্যান্সেলর মহোদয় বললেন। আমরা আপনারা জানেন, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী আদেশাবলীর ভিত্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা করে থাকি। সেখানে আন্তঃমন্ত্রণালয়ে কতগুলো কমিটি আছে, সেই কমিটিগুলোতে আমরা ইতিমধ্যে অত্যন্ত গুরুত্ব দিয়ে সভা করে, যেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় যেখানে জড়িত, শিল্প মন্ত্রণালয় জড়িত, অন্য মন্ত্রণালয় যারা এই সমস্ত জিনিসগুলো দেখভাল করে, যেমন ওপেন স্পেস শহরগুলোতে, শিক্ষা মন্ত্রণালয় জড়িত, আমরা এই স্টাডি করা শুরু করে দিয়েছি যে আমাদের কত প্রয়োজন, কতটা আছে। তাঁবুর কথাটা যারা বল, তাও কিন্তু আমরা 2 বছর ধরেই তাঁবু কিনছি। আমরা এবছরও 30 কোটি টাকা আমাদের বাজেটে আছে, এবং আমরা কেনার প্রক্রিয়া প্রায় শেষের দিকে যাচ্ছে। তাঁবুগুলো কিনে অনেকে প্রশ্ন করে যে তাঁবুগুলো কিনে রাখছেন, কি ব্যবহার করবেন যদি না লাগে। এটাই তো প্রস্তুতি, এটা তো যে কোনো সময় লাগতে পারে বলে। তবে এই তাঁবুগুলো যাতে অকেজো না থাকে, অনেক সময় যে কোনো কাজেও কিন্তু আমরা ব্যবহার করছি, যে কোনো ক্যাম্পে হোক, যে কোনো জায়গায় হোক। আর আপনি যেটা বললেন শেষে, যে এই যে ধ্বংসস্তূপের যে ইগুলো হবে, সেগুলো কি হবে? হ্যাঁ, রানা প্লাজার একটা অভিজ্ঞতা আমাদের আছে, যে একটা ভবন থেকে যে ধ্বংসস্তূপ হলো। আমরা এর জন্য একটা গাইডলাইন তৈরি করে ফেলেছি, যে কিভাবে এই সমস্ত এই যে বর্জ্য যেগুলো হবে কিভাবে সরানো যাবে। এবং এর জন্য কিন্তু ওপেন স্পেসের সাথে একটা সম্পর্ক আছে। রাস্তাঘাট যে পরিমাণ এখানে হওয়ার কথা, সে পরিমাণ থাকলে অন্তত ব্যবস্থা করা যাবে। আসলে তো অনেক বড় একটি শহর, এত জনগণ এখানে বাস করে, এত কনস্ট্রাকশন বাস করে। আসার কথা হলো যে 2020 যেটা এই যে আমাদের বিল্ডিং কোড যেটা অনুমোদিত হয়েছে, এখানে
খুবই সুন্দর। আপনারা যদি লক্ষ্য করেন ইদানিং কিন্তু কোনো ডেভেলপার কোনো বিল্ডিং যদি করতে চায় তাদের স্পেসটা রাখা হয়, এগুলো হিসাব করি যে কোনো কারণে যদি ভূমিকম্প হয়ে যায় তাহলে ওই ভবনটার ধ্বংসস্তূপ যে হবে, যে সমস্ত বজ্র হবে, সেখানে যে ওই জায়গার মধ্যে যাতে হয়ে যায়। কিন্তু এখন কিন্তু এটা পুরোপুরি কিন্তু মানা হচ্ছে। পুরনো কিছু বিল্ডিং আছে, বিশেষ করে পুরান শহরে আছে, সেগুলোর জন্য হয়তো জায়গাটা কোনোভাবেই ওইরকম না, সেগুলোর জন্য আমাদের অনেকগুলো ভবন ইতিমধ্যে ভাঙার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সাথে রাজক এবং আমাদের এই সিটি কর্পোরেশনগুলো একত্র কাজ করছে। বিশ্ব ব্যাংকের আমরা 2টি প্রজেক্ট এ ব্যাপারে কাজ করছে। আমরা আশা করি যে ওই সমস্ত বিল্ডিংগুলো ভাঙা হয়ে গেলে তাহলে আমাদের আর এটা নিয়ে আর অতটা চিন্তা করা যাবে না। ধন্যবাদ স্যার, আমরা আবারও আলোচনায় ফিরবো। এই মুহূর্তে একটি ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দুর্যোগ বিষয়ক এসিটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান ভূমিকম্পের প্রস্তুতি এবং সতর্কতা। এই মুহূর্তে সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি বিরতির পর, কোথাও যাবেন না, এসিটিভির সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি দুর্যোগ বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান ভূমিকম্পের প্রস্তুতি এবং সতর্কতা। সাথে আছি আমি মারজান সুমি। আমার এবারের প্রশ্ন মাননীয় উপাচার্য স্যারের কাছে। স্যার বললেন একটু আগে যে কোড না মেনে অনেক, মানে কোডের কথাটা আসলো যে বিল্ডিং কোড মেনে অনেকে করছে, অনেকে না মেনে করছে। তো এই বিল্ডিং কোড না মেনে যারা এখনো বিল্ডিং করে যাচ্ছে, বা অনেক ডেভেলপমেন্ট কোম্পানি হোক বা যারাই সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন তারা যে করছে, মানে তাদেরকে সচেতনতামূলক কি কি পদক্ষেপ নিলে তারা সচেতন হবে, তারা বিল্ডিং কোড মেনে তারপরে বিল্ডিং করবে, যাতে করে আমরা ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতি আছে সেটা যেন কমিয়ে আনতে পারি? আজকের যে বিষয়বস্তু সেটা হলো প্রস্তুতি এবং সতর্কতা। তো প্রস্তুতির বিষয়টি হলো আমাদের একটা বিল্ডিং কোড, আধুনিক একটা বিল্ডিং কোড আমাদের হয়েছে। বিল্ডিং কোডের বিষয় এইটি নয় যে ভূমিকম্প হলে বিল্ডিং ভাঙবে না। বিল্ডিং কোড বলতে বুঝি আমরা ভূমিকম্প হলে বিল্ডিংটি যদি ভাঙেও তাহলে মানুষের প্রাণহানি খুব কম হবে। বিল্ডিং কোড এটিকে সংরক্ষণ করে এই ধরনের। এখন প্রথম হলো বিল্ডিং কোড আমাদের আছে, সংশ্লিষ্ট সংস্থাসমূহের যারা কর্মকর্তারা আছে তাদেরকে সচেতন করা, এডুকেটেড করা, প্রশিক্ষণ দেওয়া, এর বিকল্প নেই। আমাদের দেশের পৌরসভার যারা কর্মকর্তারা আছেন, বিশেষ করে প্রকৌশলী অথবা টাউন প্ল্যানার, বিল্ডিং কোড সম্বন্ধে তাদের সচেতনতা একদমই কম। সম্প্রতি এ ধরনের প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে সেখান থেকে প্রশিক্ষণগুলো দেওয়া হচ্ছে। কিন্তু বিল্ডিং কোড যেহেতু একটু কমপ্লেক্স বিষয়টি বোঝার বিষয় আছে, সেজন্য বিল্ডিং কোড সংক্রান্ত অত্যন্ত সহজ যে বই পুস্তক এটা দরকার। নেপালের কাঠমান্ডু শহরে আমি গিয়েছিলাম 2010-এ। তখন সেখানে সিটি কর্পোরেশন যেটি করেছে, বিল্ডিং কোডের যে বইগুলো আছে সে বিল্ডিং কোডটি ইংরেজি, প্রকৌশলী এটি প্রস্তুত এটা প্রকৌশলীদের জন্য, আর্কিটেক্টের জন্য, এটা সাধারণ মানুষের জন্য নয়। সাধারণ মানুষ যাতে করে বুঝতে পারে এবং তার ভবনটি যখন তৈরি করা হয় তখন কোড অনুসরণ করা হচ্ছে কিনা, এই জন্য তাদেরকে দেখলাম যে সেখানে বিল্ডিং কোডকে তারা তাদের ভাষায় এটিকে রূপান্তরিত করেছে এবং সেটি সাধারণ মানুষের মধ্যে, প্রকৌশলীদের মধ্যে সচেতন করার জন্য সেগুলি সরবরাহ করেছে। আমাদের এখানেও কোডটিকে আমরা বাংলায় খুব সহজভাবে সাধারণ মানুষের মধ্যে বিলি করতে পারি এবং একটি ভবন তৈরি করার সময় তার কোন কোন বিষয়ে সচেতন থাকা দরকার, সতর্ক থাকা দরকার, এটি যেন বুঝে সেই বিষয়গুলো মানুষকে সচেতন করতে পারি, সতর্ক করতে পারি। আর সবচেয়ে বড় বিষয় হলো এইটি দেখভাল করার দায়িত্ব হলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। যদি আমি ঢাকার কথা বলি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জনবল আছে কিনা সেটা দেখার জন্য, যারা আছে তাদের প্রশিক্ষণ আছে কিনা, এই বিষয়গুলোকে নিশ্চিত করা দরকার। এগুলো যদি নিশ্চিত করা যায় তাহলে ভূমিকম্প সম্পর্কে আমরা যে কথাটি বলি, ভূমিকম্প মানুষ হত্যা করে না, বিল্ডিং মানুষ হত্যা করে। আর কোনো প্রকৃতির দুর্যোগেই সেটি কিন্তু আমরা বলবো এটি প্রাকৃতিক দুর্যোগ নয়। প্রত্যেকটি দুর্যোগে মানবসৃষ্ট দুর্যোগ, যদি না আমাদের প্রস্তুতি এবং সতর্কতা না থাকে। জি স্যার, ধন্যবাদ আপনাকে। স্যার, এবারে জানতে চাইবো যে জনগণের কি ধরনের পদক্ষেপ রাখা উচিত ভূমিকম্পের প্রস্তুতি হিসেবে, কিংবা পরবর্তী যে প্রতিকারের জন্য তাদের কি করা উচিত? ধন্যবাদ আপনাকে। দেখেন, 2015 সালে জাপানের সেন্দাই নামক শহরে পৃথিবীর সবগুলো দেশের 200 দেশের
কর্তৃপক্ষ, সেখানে মন্ত্রী হোক, সচিব হোক, সবাই বসে তারা 2015 থেকে 2030 সারা পৃথিবীতে কিভাবে দুর্যোগ ব্যবস্থাপনা হবে সেটা নিয়ে তারা একটা কাঠামো তৈরি করতে বসলো। তখন তারা বসে 4টা প্রায়োরিটি তারা ঠিক করলো। যদিও টোটাল টার্গেট হলো 137, তারা বলল যে টু আন্ডারস্ট্যান্ড আগে দুর্যোগ বুঝতে হবে। এটাই যে কথাটা একটু আগে আমাদের বললেন মাননীয় উপাচার্য, কোনো দুর্যোগই কিন্তু যেখানে মানুষের হাত নেই এরকম কোনো দুর্যোগ নেই। আপনি নেচারকে ডিস্টার্ব করছেন বলে কিন্তু এই জলবায়ুর পরিবর্তনের কারণে দুর্যোগ হচ্ছে। যে কথাটি বলছিলেন যে ঢাকা শহর মেট্রোগুলো তো আছে, আপনি ইউনিয়ন পর্যায়ে এখন বাংলাদেশের বহু ইউনিয়ন পর্যায়ে এখন 4তলা 5তলা বিল্ডিং করে মানুষ করছে। অতএব ইউনিয়ন পরিষদ থেকে একটা ভবন করার অনুমতি দেওয়া হচ্ছে। সেইখানে আমাদের যোগ্য লোক রাখতে হবে যে 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 যারা বিল্ডিং করছে, যিনি করছেন তারা কতটা নিয়ম মেনে করছেন কিনা। এবং সেই ক্ষেত্রে আমরা মনে করব জনগণ যথেষ্ট সচেতন এখন হয়েছে। যে উদাহরণটা আমরা বারবার বলি যে আপনি যদি ওই যে একটা সিমেন্ট বিক্রি করতে গেলে এখন বলে যে এটা ভূমিকম্প সহনীয় সিমেন্ট, তার মানে জনগণ যে উদ্বুদ্ধ হয়েছে এবং সচেতন হয়েছে তার কিন্তু নমুনা কিন্তু এখান থেকে আপনি পাচ্ছেন এখন। স্যার, এই ভূমিকম্প পরবর্তী সময়ে স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তাদেরকে আপনারা কি ধরনের ট্রেনিং বা মন্ত্রণালয় থেকে তাদেরকে কি ধরনের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে? এটা খুবই জরুরি একটি বিষয়। আমরা যে দুর্যোগ ব্যবস্থাপনার মডেল, অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো যে আমাদের এখানে স্বেচ্ছাসেবক আছে, প্রচুর স্বেচ্ছাসেবক। এই যে সাইক্লোনে 70 সালে মারা গিয়েছিল দেখেন প্রায় 10 লক্ষ, এখন একই গতির সাইক্লোনে মারা যাচ্ছে 10 জনের নিচে। কারণটা হলো সেখানে আমাদের 76,000 ভলান্টিয়ার কাজ করছে। সেই সুবাদে আমরা এখন নগর ভলান্টিয়ার তৈরি করছি, স্বেচ্ছাসেবক তৈরি করছি। অর্থাৎ যদি হয়ে যায় তাহলে স্বেচ্ছাসেবক যদি সেখানে ইনভলভ না থাকে, জড়িত না হয়, তাহলে কিন্তু উদ্ধার কার্য করা ডিফিকাল্ট। যেটা আমরা সাভারের সেই রানা প্লাজা দেখেছি, অন্য ক্ষেত্রে দেখেছি। সেক্ষেত্রে আমরা নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। এখানে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের একটা স্বেচ্ছাসেবক আছে, নগর স্বেচ্ছাসেবক আছে এবং আরও কিছু স্বেচ্ছাসেবক আছে, যেমন স্কাউট, বাংলাদেশে এত স্কাউট, তাদেরও কিন্তু এখন ট্রেনিং দেওয়া হচ্ছে, রোভারদের ট্রেনিং দেওয়া হচ্ছে, বিএনসিসিকে ট্রেনিং দেওয়া হচ্ছে, আমাদের আনসারের একটা গ্রুপকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে যদি কখনো প্রয়োজন হয় তারা যাতে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে পারে। এটা একটা সবল দিক। তবে এটাকে গতি যত বেশি বাড়াতে পারবো, যত মানুষকে ইনভলভ করতে পারবো, তাহলে যদি আল্লাহ না করুক কখনো কিছু ঘটলে আমরা ক্ষতির পরিমাণটা কমাতে পারবো। জি স্যার, অনেক ধন্যবাদ। স্যার, এই মুহূর্তে সময় হয়ে গেছে আরও একটি বিরতির। আমরা বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসিটিভির বিশেষ দুর্যোগ বিষয়ক আলোচনা অনুষ্ঠান ভূমিকম্পের প্রস্তুতি এবং প্রতিকার। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ফিরে এসে আবারও আলোচনায় চলে যাব। সুপ্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি দুর্যোগ বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান ভূমিকম্পের প্রস্তুতি ও সতর্কতা। সাথে আছি আমি মারজান সুমি এবং আমার সাথে রয়েছেন মাননীয় অতিথি মহোদয়। স্যার, এবার একটু আপনার কাছে জানতে চাইবো যে ভূমিকম্প সহনীয় যে বাড়িঘর আমরা করব, কিন্তু এর বাইরেও ভূমিকম্প মোকাবেলায় আমরা আর কি পদক্ষেপ নিতে পারি? আমাদের স্কুলের যে বাচ্চারা আছে, শিক্ষার্থীরা আছে, তাদেরকে সতর্ক বলতে আমি যে বিষয়টি বোঝানোর চেষ্টা করছি যে ভূমিকম্প হলে পরে তাৎক্ষণিকভাবে করণীয় কী। শিক্ষার্থীরা এই মেসেজটি যদি তার স্কুল থেকে পায় এবং স্কুলে যদি এই বিষয়ে মহড়া হয় যে শিক্ষার্থীরা কি করবেন ভূমিকম্প হলে স্কুল পর্যায়ে, বাসায় যদি তারা থাকে সেখানে তাদের কি করণীয় আছে, তাহলে স্কুলের এই শিক্ষাটা তারা বাসায় নিয়ে যেতে পারবে এবং সেখান থেকে তাদের যে পাড়া আছে, তাদের যে গ্রাম আছে, সেখানে এই শিক্ষাটা তারা পৌঁছাতে পারবে। স্কুল পর্যায়ে শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা নয়, সেখানে যেন এই ধরনের মহড়ার আয়োজন করা হয় এবং সেটি যদি বছরে 2 বার কিংবা 3 বার সে মহড়া হয় সেটি ভালো। আর শহরের মধ্যে আমরা যেখানে পাড়া মহল্লায় আছে, সে পাড়া মহল্লাতে প্রত্যেকটি জায়গায়, যেটি আমাদের সচিব মহোদয় বলেছেন, এখন প্রত্যেকটি ওয়ার্ডে সেখানে আরবান ভলেন্টিয়াররা আছে এবং প্রতি ওয়ার্ডে প্রায় 200-র মতো আরবান ভলেন্টিয়ার আছে। প্রস্তুত অর্থে আমি ইউনাইটেড নেশনসের সিডিএমপি প্রজেক্টে যখন কাজ করি তখন এই পুরো পরিকল্পনাই কিন্তু আমি তৈরি করেছিলাম।
আমরা একটা অর্গানোগ্রামও তৈরি করেছিলাম, কিন্তু সেই অর্গানোগ্রামটি এখন বাস্তবায়িত হচ্ছে না। এখন এই ভলেন্টিয়াররা কোথায় আছে সেটা ঠিক জানা নেই, এটা ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স বলতে পারবে। সেই ভলেন্টিয়ারদেরকে নিয়ে সেখানে যদি মহড়ার আয়োজন করা হয় তাহলে খরচও কম আসবে। যারা ভলেন্টিয়াররা আছে, যারা রেস্কিউ অপারেশন করবে, মানুষকে সচেতন করবে, তাদের মধ্যেও একটি প্রস্তুতি, যেটাকে বলে আমরা রিপ্রেশার কোর্স, যেটাকে আমরা বলি, এইভাবে তাদের মধ্যে একটা প্রস্তুতি আসবে। সচিব মহোদয় এখানে আছেন, এই বিষয়ে আপনারা একটা সদয় দৃষ্টি আকর্ষণ করছি। যারা ভলেন্টিয়ার অলরেডি আছেন তাদেরকে যেন আমরা আরও এই রিপ্রেশার কোর্সের মাধ্যমে তাদের অর্জিত যে ট্রেনিং সেটিকে যেন আমরা আরও শার্পেন করতে পারি। বসত বাড়িতেও মানুষের একটা নির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন আছে। তিনি যে ঘরে আছেন সেই ঘরটার মধ্যে, তার ঘরের মধ্যে কোন জায়গাটি সবচেয়ে নিরাপদ। আমরা সচরাচর বলে থাকি যে বিম এবং কলামের সংযোগস্থল যেটি, এই জায়গাটি রিলেটিভলি নিরাপদ, সুতরাং সেটিকে আগে চিহ্নিত করে রাখতে হবে এবং সেখানে কতজন মানুষ গিয়ে দাঁড়াতে পারে সেই জন্য একটা মেজারমেন্টও আছে। এগুলো ভূমিকম্পের সতর্কতার জন্য যে লিফলেটগুলো বিলি করে সিটি কর্পোরেশন, সেটিকে অবহেলায় না নিয়ে, এটি মাঝে মাঝেই সিটি কর্পোরেশন করে, সেগুলো অবহেলায় না নিয়ে এগুলো দেখা এবং সেভাবে বাসা বাড়িতে বিম এবং কলামের সংযোগস্থলটি চিহ্নিত করে রাখা। ইংরেজিতে একে বলা হয় ট্রায়াঙ্গল অফ লাইফ। অ্যাকচুয়ালি একটা কোণ, যে কোণটি ঘরের মধ্যে, এটা ভ্যাকুয়াম, যেখানে বিল্ডিং ভেঙে গেলেও ওই জায়গাটিতে দাঁড়ানোর মতো অবস্থায় থাকে, ত্রিকোণের মতো একটা জায়গা, ভীম এবং কলামের সংযোগস্থল। কাঠের দরজা যদি থাকে তার নিচে গিয়ে দাঁড়ানো, সেটি রিলেটিভলি নিরাপদ। শক্ত টেবিল যদি থাকে তাহলে টেবিলের পায়া ধরে বসে থাকা, সেটি রিলেটিভলি নিরাপদ। জানালার কাছে না যাওয়া, সেখানে প্রথম ভূমিকম্প হলে পরে যে কলাপস হওয়া শুরু করে বিল্ডিং, তার মধ্যে সেটি একটা। এবং ঘর থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নেমে না যাওয়া অথবা লিফট ব্যবহার না করা, কারণ এই কম্পন সাধারণত 40-45 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয় এবং এই সময়ের মধ্যেই দুর্যোগ, ভূমিকম্প দুর্যোগের ভয়াবহতা সেটি বাড়িঘর ভেঙে সে ভয়াবহতার দিকে আমরা অগ্রসর হই। সেই জন্যে ভূমিকম্পের সময় যদি আমরা এইগুলো আমরা অনুসরণ করে যে কথাগুলো বলছিলাম, তাহলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমিয়ে নিয়ে আসতে হবে। তবে তার জন্য যেটি সবচেয়ে প্রয়োজন প্রশিক্ষণ বলতে আমি বোঝাচ্ছি সেটি স্থানীয় পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে মহড়া। স্যার, এনজিও কাজ করছে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কিভাবে কমানো যায়, এবং একই সাথে আপনি বলছিলেন যে প্রাইভেট সেক্টরেরও এই ক্ষেত্রে এগিয়ে আসা উচিত। তো আমি একটু জানতে চাচ্ছি, এনজিও এবং প্রাইভেট সেক্টরের সাথে সরকারি প্রতিষ্ঠান কিভাবে সমন্বয় করতে পারে? এখানে আমি যে কথাটি বলছিলাম যে দুর্যোগ সংক্রান্ত স্থায়ী আদেশাবলীতে, যেটা আমাদের হাইস্ট বডি অ্যাপ্রুভ করেছে, সেখানে এনজিওদের যাতে জড়িত থাকে সে কথাটাও বলা আছে। যেমন একটা কমিটির সচিব সভাপতি, যেখানে এনজিও সংক্রান্ত কমিটি, এনজিওরা যাতে সাথে কাজ হয়, এবং প্রাইভেট সেক্টরের মতো এনজিওরাও কিন্তু একটা বিশাল একটা কিন্তু কাজ কিন্তু করতে পারে। অতএব এই 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 জিনিসগুলো কিন্তু আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অ্যাপ্রুভ করেছেন, যেটা এনইউসি, ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার আমরা তৈরি করছি ঢাকাতে, তেজগাঁতে। এখানে বাস্তবসম্মত, যেটা আমাদের উপপ্রধান মহোদয় বললেন, সিমুলেশন অর্থাৎ মহড়া করতে হবে। আমাদের এখন বছরে 2 বার যে মহড়া করা স্কুলগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানে করার নিয়ম আছে, সেটাকে একেবারে এটা এনশিওর করতে হবে যে 2 বার অন্তত, অর্থাৎ বাচ্চারা 2 দিন অন্তত বছরে জানবে, মিনিমাম 2 দিন, যে একটা এইভাবে হলে আমাদের দোতলায় থাকলে কীভাবে দৌড়দের নামতে, এগুলো করতে হবে। অর্থাৎ আমি মনে করি আজকের এই দিন আমাদের একটাই কথা, প্রস্তুতি এবং জনগণ এবং সবাইকে নিয়ে মনের মধ্যে এই জিনিসটা জানা যে আমরা যদি ভূমিকম্প হয় তাহলে এই কাজগুলো আমাদের করতে হবে, তাহলে আমাদের ক্ষতিটা অনেক কম হবে। জি স্যার, ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠান শেষ করব, তার আগে দুজনের কাছেই ছোট দুটো প্রশ্ন আছে। বিশ্ববিদ্যালয় হোক, স্কুল হোক, কিংবা শিক্ষা কার্যক্রমের সাথে যারা জড়িত, এদেরকে সচেতন করার জন্য আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, বা তাদেরকে উৎসাহ দানের জন্য কি কি করা যেতে পারে, একটু ছোট করে যদি জানতাম। দেখেন, শিক্ষার যে ব্যবস্থাপনা মানুষের মনের মধ্যে যদি সেটা প্রথিত করে রাখতে চান, তাহলে সেখানে কার্টুন এখন ব্যবহৃত হয়, যেটা স্কুল পর্যায়ে আমাদের শিশুদেরকে আমরা এটা দিতে পারি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেটা করা যেতে পারে সেটি হলো এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্টারি প্রস্তুত করে সেই ডকুমেন্টারিগুলো যদি দেখানো হয়, তাহলে সেখান থেকে বেশি পরিমাণে নলেজ গ্যাদার করার স্কোপ আছে এবং সেটাকে এক্সারসাইজ করা এবং এক্সিকিউশন করা ডিউরিং দ্য নিড,
সেটা করা সম্ভব হয়ে থাকে। আর সবচেয়ে বড় বিষয় হলো বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমাদের হলগুলো আছে এবং হলগুলোতে আমাদের শিক্ষার্থীদেরকে যদি আমরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে এঙ্গেজ করে একটি দুর্যোগের জন্য যদি আপনি প্রস্তুত নেন, অন্য দুর্যোগের জন্য সমান্তরালে কিন্তু প্রস্তুতি গড়ে উঠে, হয়তো বা কিছু স্পেশালাইজড বিষয়ে ধারণা দরকার। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্যার। দেখা যাচ্ছে যে উন্নত বিশ্বে কিন্তু এখন অনেক ধরনের দুর্যোগ মোকাবেলার তাদের ইকুইপমেন্ট আছে বা সব আছে। আমাদের দেশে মন্ত্রণালয় কি করবে ভবিষ্যতের জন্য, যদি বলি ভবিষ্যতে দুর্যোগ মোকাবেলার জন্য আর কি কি পদক্ষেপ নিতে পারে, একটু অল্প কথাই শুনতে চাই। আমরা আপনি যে প্রসঙ্গে আলাপ করছিলেন, আমরা গত অক্টোবরের 23 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন বাচ্চাদের জন্য খেলায় খেলায় দুর্যোগ প্রস্তুতি। এটা ইনোভেটিভ একটা, কারণ পড়তে চায় না হয়তো বাচ্চারা, কিন্তু খেলায় খেলায় এমনভাবে খেলাটা হবে তারা দুর্যোগ কিন্তু তারা মানে প্রস্তুতি হওয়াটা ব্যাপারটা শিখে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত 2041 আমরা 41 সালে উন্নত দেশ হবে, তার সাথে সাথে এই উন্নয়নের অগ্রগতির সাথে আমরা যাতে দুর্যোগ ব্যবস্থাপনা আমরা আরও আধুনিকায়ন করতে পারি, তাহলেই আমাদের ক্ষতি অনেক কম হবে। জি স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভূমিকম্পের প্রস্তুতি ও সতর্কতা। আজকের অনুষ্ঠান থেকে আমি মারজান সুমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই এসিটিভির সাথেই থাকুন।